আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয় এবং আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এইবার বিএনপি আর এই গর্ত থেকে উঠতে পারবে না, কারণ এই গর্তটা অত্যন্ত গভীর, যার কোনো তলা নেই। বিদ্রোহী প্রার্থী নিয়ে বিএনপি চরম বিপাকে পড়েছে। এর আগে আমরা 2-4 করে বহিষ্কার করার ঘটনা দেখেছি। এবার বিএনপির জন্য বড় খারাপ খবর। গণভোটের ফাঁদে বিএনপির রাজনীতি এলোমেলো। বিএনপি আসলে কিংকর্তব্য বিমূঢ়। গণভোট নিয়ে তারা কি করবে? গণভোট এখন বিএনপির গলার কাটা। আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের আশা করছে 10 দলীয় জোট। বৃহস্পতিবার সকালে জোটের শরিক এনসিপির নির্বাচনী গণসংযোগের উদ্বোধনীতে এমন আশাবাদ জানান। এখানে জামাতের আমির আসবে, মুরব্বীরা বসে, তার জন্য সিগারেট বিক্রি করতেছি। অন্য দিনে 3000-4000 টাকা বিক্রি করছে। প্রথম দিনই তারেক রহমান দুটি রাজনৈতিক প্রতিপক্ষকে দুটি সাবজেক্টে সমালোচনা করলেন। 12 ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হতে হবে। নির্বাচন সুষ্ঠু হওয়া ছাড়া এর কোনো বিকল্প নাই, অন্য কোনো প্ল্যান কাজে দিবে না। অনেকগুলো হিসাব একটার সাথে আরেকটা মিলে যায়, কিন্তু সেই হিসাবের ফলাফলে নির্বাচনের সমীকরণ আসলে মেলে না। তাহলে কি রিমান্ডে পুলিশের গরম ডিম থেরাপি খেয়ে সাভারে 5 খুনের ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সাইকো সম্রাট? প্রিয় দর্শক, নির্বাচনের আর মাত্র 20 দিন বাকি আছে। এরই মধ্যে নির্বাচন কমিশনার থেকে সকল প্রার্থীকে তাদের প্রতীক বরাদ্দ করে দিয়েছে। প্রিয় দর্শক, এখন মূল রহস্য হচ্ছে বিএনপি বর্তমান সময়ে এসে গণভোটের না পক্ষে সমর্থন করছে এবং নির্বাচন প্রচারণার কাজে গিয়েও কিন্তু বিএনপি সকলকেই বলছে তারা যেন না ভোটে ভোট দেয়। প্রিয় দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তিনি এই কথাটি বলেছেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে জনাব তারেক রহমান তিনি কিন্তু ইতিপূর্বেই ঘোষণা দিয়েছেন যে তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে সকলকেই ফ্যামিলি কার্ড দেবে এবং এই ফ্যামিলি কার্ডের সুবিধা সকলেই তারা প্রত্যেক মাসে 5000 টাকা করে পাবে। প্রিয় দর্শক, ঠিক একইভাবে কিন্তু জামাতের আমিরও তিনি ঘোষণা দিয়েছেন যে তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে বিদ্যুৎ বিল এবং গ্যাস বিল তারা ফ্রি করে দিবে। প্রিয় দর্শক, এইগুলি কি দেখিয়ে সাধারণ জনগণের কাছ থেকে ভোট নিতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো? তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এছাড়াও এনসিপির নাহিদ ইসলাম তিনি কিন্তু নির্বাচন মাঠে নামার আগে একটি ঘোষণা দিয়ে নেমেছেন যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে এই নির্বাচনের আগেই শহীদ শরীফ ওসমান হাদির খুনিকে শনাক্ত করবে এবং তাকে ধরে নিয়ে এসে ফাঁসি কার্যকর করবে, এরকম কিন্তু একটি প্রতিশ্রুতি দিয়েছে। প্রিয় দর্শক, আপনি এই বিষয়টিকে কিভাবে নিচ্ছেন? নাহিদ ইসলাম যে এই প্রতিশ্রুতিটা দিলেন তিনি কি এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে বা রাখতে পারবে? তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দর্শক, এরই সাথে সাথে ভিডিও শুরুতে আরো যে ভিডিওর অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। গণভোটের ফাঁদে বিএনপির রাজনীতি এলোমেলো। বিএনপি আসলে কিংকর্তব্য বিমূঢ়। গণভোট নিয়ে তারা কি করবে? গণভোট এখন বিএনপির গলার কাটা। জামাত এনসিপি ট্রাম্প কার্ড। দর্শক, এদিকে নির্বাচনী প্রচারণা শুরুতেই বিএনপি ধরা খেয়েছে। বিএনপির বিরাট ব্যর্থতা, বিএনপি হোঁচট খেয়েছে। সিলেটে তারা সমাবেশ করেছে, লোক নাই, জনগণ আসে না এবং স্টেজে নাটক করতে যে আবার ধরা পড়ে। এর মানে বিএনপির প্রচারণার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নাই, স্পেশাল কিছু নেই, জনগণকে আকৃষ্ট করার মতো কিছু নেই। বরং বিএনপি রাজনীতিতে নিজেদের নিয়ে নিজেরা ধোঁয়াশায় আছে। তারা গণভোটের পক্ষে না বিপক্ষে, হা ভোটের পক্ষে না ভোটের পক্ষে কিচ্ছু বলতে পারে না। প্রথম হচ্ছে যে গণভোটের পক্ষে কিনা এটাই তারা জানে না। তারেক রহমান আলু পেঁয়াজ গণভোটের অ্যানালজি করে একটা ধোঁয়াশা সৃষ্টি করে দিয়েছেন। বিএনপি আসলে গণভোট চায় কি চায় না? গণভোট চায় না, এটা স্পষ্ট। এরপরে গণভোট মেনে নিতে বাধ্য হয়েছে। এরপরে বিএনপির লোকজন বলা শুরু করে, সর্বপ্রথম জয়নুল আবেদিন ফারুক বলেছে তারা না ভোট দিবে, না ভোটের আহ্বান জানিয়েছে। এরপরে প্রতিনিয়ত আমরা দেখছি যারাই গণভোট নিয়ে কথা বলেন তারাই না ভোটের পক্ষে বলছে। কিন্তু মির্জা ফখরুল একবার বললেন যে না আমরা হা ভোট দিব, নজরুল ইসলাম খান একবার বললো যে বিএনপি হা ভোট দিবে, কথা বলেন হা ভোটের পক্ষে। আর একবার বলেন যে গণভোটের প্রচারণা এটা আমাদের কাজ নয়। আবার মাঠে ময়দানে যারা সবাই না ভোটের পক্ষে বলে, মাহাদি আমিন আবার বলেন যে হ্যাঁ হা ভোট দিতে হবে। মানে সব মিলিয়ে বিএনপি কি গণভোট প্রশ্নে এটা তারা নিজেরাও জানে না। একটা এলোমেলো ভাব আমরা লক্ষ্য করছি। তো দর্শক, এই জায়গায় নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। এখন নির্বাচনী প্রচারণায় জামাত এনসিপি যেখানে
গণভোটে হাবুট দেওয়ার কথা বলছে, বিএনপি সেখানে এটা কোনো সাবজেক্ট ম্যাটারই বানাচ্ছে না, বরং বিএনপি এটা স্কিপ করার চেষ্টা করছে। বরং গণভোটে হাতও দূরের কথা, তারা গণভোটেই বিরোধিতা করছে। যেমন মেজর হাফিজ তিনি বলছেন জনগণের উপর গণভোট চাপিয়েছে এলিট গোষ্ঠী। এর মানে গণভোট এটা ভালো না, এটা চাপিয়ে দেওয়া হয়েছে। কি দাঁড়ালো? বিএনপি গণভোটের পক্ষে নয়, ফোর্সফুলি মানতে হয়েছে, এখন মানতে যেতে হয়েছে। গণভোটে সিল মারতে তো আপনি বাধ্য না। কার্যত বিএনপি এখানে গণভোট বর্জনের কথা বলছে। যদি ভোট কেন্দ্রে যান, ধানের শীষে একটা ভোট দিয়ে আসবেন, আর গণভোটে ভোট দেওয়ার দরকার নাই। আর যদি দিতে মন চায় তাহলে না ভোট দিয়ে আসবেন। বাস্তবে বিএনপির অবস্থান হচ্ছে এটা। প্রথম দিনই তারেক রহমান দুটি রাজনৈতিক প্রতিপক্ষকে দুটি সাবজেক্টে সমালোচনা করলেন। আজকে কৌতূহল ছিল যে তারেক রহমান তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বা তাদের বিষয়ে কি বক্তব্য দেন। তাতে মোটা দাগে যে কথাটা আসলো, তাতে বলা হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধে যাদের ভূমিকার জন্য লাখো মানুষ প্রাণ হারিয়েছে, নারীর সম্ভ্রম হারিয়েছে, জনগণ তাদের চিনে রেখেছে। কথাটা দর্শক খেয়াল করেন। এই কথার পাশাপাশি তিনি বলছেন যে উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে এবং বলা হয়েছে যে আমিরামি নির্বাচন এবং নিশিরাতের ভোট। পরিষ্কারভাবে নাম উল্লেখ না করলে বোঝা যায় যে বিগত দিনের আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছে যে লুটপাট হয়েছে এবং আমিডামি নির্বাচন এবং নিশিরাতে ভোট, অর্থাৎ 24-এর আমিডামি এবং 2018-র নিশিরাতে ভোট। 14টা বলতে পারতেন বিনা ভোটের নির্বাচন, যাই বলেননি, সর্বশেষ দুটি নির্বাচন প্রসঙ্গে বলেছে। এবং উন্নয়নের নামে লুটপাট হয়েছে। এটাতে বুঝতে অসুবিধা হয় না যে এখানে টার্গেট করা হয়েছে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের উদ্দেশ্যে, পতিত আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জামাত ইসলাম তাদের ব্যাপারে কি বলেন তিনি। কারণ এবার নির্বাচনে আওয়ামী লীগ খুব একটা প্রাসঙ্গিক না, এই কারণে যে আওয়ামী লীগের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে না তারেক রহমানকে বা বিএনপিকে। কারণ আওয়ামী লীগ তো নির্বাচনে নেই, তো নির্বাচনে যখন নেই তখন এই আওয়ামী লীগ নিয়ে লম্বা কথা বলেও লাভ নেই, সেটা তিনি বুঝতে পেরেছেন। কিন্তু প্রসঙ্গক্রমে যেহেতু একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে এই দেশ, সুতরাং আসবেই, এটা কথায় কথা আসবে, কিন্তু এটা খুব মুখ্য বিষয় থাকবে না। বরং তিনি বলেছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পরিপূর্ণ রূপ পেয়েছে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। অর্থাৎ ওই সময় মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, কিন্তু ওটার একটা বাস্তবায়নটা, পরিপূর্ণ বাস্তবায়নটা হয়েছে 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। দর্শক, রাজনীতির মাঠ কিন্তু প্রচন্ড সরগরম হয়ে উঠেছে। এখানে বিএনপি এবং জামাত ইসলাম দুই শিবিরে দুইটি জোট হয়েছে। কখনো জামাত ইসলামের জোটটা একটু এগিয়ে যাচ্ছে, আবার কখনো ভিন্ন কৌশল অবলম্বন করে বিএনপির জোটটা একটু এগিয়ে যাচ্ছে। কখনো জামাত ইসলামের জোটটা একটু নিচে পড়ে যাচ্ছে, গর্তে পড়ে যাচ্ছে, আবার সেখান থেকে তারা লাভ দিয়ে উঠছে। কখনো বিএনপির জোটটা গর্তে পড়ে যাচ্ছে, আবার সেখান থেকে লাভ দিয়ে উঠছে। তবে সর্বশেষ বিএনপি এই গতকালকের নিউজ, অর্থাৎ আমি যে ভিডিও যখন করছি 21শে জানুয়ারি 2026, এই দিনের একটা খবরে বিএনপি গর্তের ভিতরে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এইবার বিএনপি আর এই গর্ত থেকে উঠতে পারবে না, কারণ এই গর্তটা অত্যন্ত গভীর, যার কোনো তলা নেই। তাহলে আসুন একটু আমরা পরিষ্কার করে বলি কি হয়েছে। ঘটনা বেশ কয়েকটা ঘটেছে এবং এই ঘটনার প্রেক্ষিতে তারা যে ভিন্ন রকম একটি কৌশল নিয়ে নির্বাচনের দিকে আগাচ্ছে সেই বিষয়টি বলবো। তার আগে কি ঘটনা, মূল যে ঘটনা সেটা আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথম যে ঘটনাটা ঘটলো আপনারা ইতিমধ্যেই শুনেছেন, বিএনপির জোট থেকে মাহমুদুর রহমান মান্নার যে নাগরিক ঐক্য আর ওই যে আব্দুর রব, আসম আব্দুর রব, জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দল, এই দুজন বেরিয়ে গেছে। মাহমুদুর রহমান মান্না যখন বিএনপির জোট থেকে বেরিয়ে গেছে তখন তো বিএনপির কপালে একটু ভাঁজ পড়ারই কথা। কেন মাহমুদুর রহমান মান্না এই জোট থেকে বেরিয়ে গেল, এইখানেই হচ্ছে মজা। আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি এবং আপনারাও দেখেছেন নুরুল হক নূরের সাথে বিএনপি পটুয়াখালীতে কি আচরণ করেছে সবাই জানা। সেখানে বিএনপির শক্ত বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে আছে, সুতরাং নুরুল হক নূর ওখানে হারবে, অন্য কেউ জিতবে। মাহমুদুর রহমান মান্নার সাথেও ঠিক একই আচরণ করেছে, কারণ এই দলের তো আসলে নিজেদের উপরেই নিজেদের নিয়ন্ত্রণ নেই, তাহলে দলের বিদ্রোহী প্রার্থীদেরকে তারা কিভাবে থামাবে। যখন কোনো রাজনৈতিক জোট হয় নির্বাচনের সময়, তখন বড় দল যারা, তাদের একাধিক প্রার্থী থাকবে, এটি খুবই স্বাভাবিক।
কিন্তু সেই প্রার্থীদের উপরে তো দলের একটা নিয়ন্ত্রণ থাকতে হবে। যখন দলের প্রয়োজনে যখন যাকে বলবে যে তুমি এখন বসে যাও, সে বসে যাবে। কিন্তু এখানে থরাই কেয়ার, ডোন্ট কেয়ার। বিএনপির ওই বিদ্রোহী প্রার্থীরা কারো কথাই শুনছে না। মাহমুদুর রহমান মান্নার ক্ষেত্রেও তাই হয়েছে। মাহমুদুর রহমান মান্না 2টি আসনে নমিনেশন পেপার সাবমিট করেছিল, যে ঢাকা 18 আসন এবং বগুড়া 2 আসন। এই 2 জায়গা থেকে মাহমুদুর রহমান মান্না নমিনেশন পেপার কিনেছিলেন। তার ইচ্ছা ছিল ঢাকা থেকে নির্বাচন করা, কিন্তু বিএনপি তাকে আশ্বস্ত করলেন যে না, দরকার নাই, ঢাকা থেকে আপনার নির্বাচন করার দরকার নেই, আপনি বগুড়া থেকে নির্বাচন করুন। তো বগুড়া থেকে তিনি বেচারি জোটের কথা চিন্তা করে, সে তো পর খাওয়া রাজনীতিবিদ, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে। সুতরাং জোটের সাথে ভাবলেন যে যেহেতু বিএনপির সাথে জোট করেছি, তাহলে থাকি, দিক ওখানেই দিক। তো তিনি বগুড়া থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন। এখন বগুড়ার তার ওই আসনে বিএনপির একজন শক্ত ক্যান্ডিডেট শাহে আলম, তিনি সেখানে দাঁড়িয়ে গেছেন। বারবার বলার পরেও তিনি এই গতকাল অর্থাৎ 20 তারিখে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল, সেদিন তিনি মনোনয়ন প্রত্যাহার করেন নাই। যখন মনোনয়ন প্রত্যাহার করেন নাই এবং এইটা শোনা যাচ্ছে মাহমুদুর রহমান মান্না এবং তার অনুসারীরা এটা বলার চেষ্টা করছে যে বিএনপির আশকারা পেয়েই, দলীয় হাইকমান্ডের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে সে ওখানে দাঁড়িয়ে আছে। তো মাহমুদুর রহমান মান্না স্বাভাবিকভাবেই, তিনি তো বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি এটিকে ভালোভাবে নেন নাই। যখন ওখানে মনোনয়ন প্রত্যাহার করেন এই বিএনপির বিদ্রোহী প্রার্থী, তখন মাহমুদুর রহমান মান্নাও ঘোষণা দিলেন যে আমিও ঢাকা 18 আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করবো না, আমি 2 জায়গায় নির্বাচন করবো। যেহেতু আমাকে কথা দিয়ে কথা রাখে নাই, আমার সাথে যেহেতু বিশ্বাসঘাতকতা করা হয়েছে, সেহেতু আমার তো আর এখন কোনো উপায় নেই। 2 জায়গা থেকে হয়তো তিনি জিততে পারবেন না, হেরে যাবেন। আবার জনগণ এমনও হতে পারে, জনগণের মন যদি ঘুরে যায় যে একজন মানুষের সাথে এইভাবে, একজন বর্ষিয়ান রাজনীতিবিদের সাথে যারা এইভাবে বিট্রে করতে পারে, ঠিক আছে, আমরা এই লোকটাকে, এরকম একজন বর্ষিয়ান রাজনীতিবিদের তো সংসদের দরকার, হয়তো জামাতের সাথে তাকেও পাঠালো। এরকম জনগণ চিন্তা করতেই পারে, কারণ মানুষ সবসময় চায় পরিবর্তন। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছে আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।